প্রিয় দর্শক, আজকে আমরা আবারও আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব মনোবিদ্যা নিয়ে। মনোবিদ্যা বা সাইকোলজি আমাদের এসএলএসটি এবং পিএসসির ও এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন এই সকল পরীক্ষাগুলিতে রয়েছে এবং এখান থেকে অনেক প্রশ্নও দেখতে পাই আমরা। তার জন্য আমরা একটি ক্লাস নিয়ে এসেছি মনোবিদ্যার উপর, যেটি মূলত পার্ট 1। পরবর্তীতে আমরা পার্ট 2, পার্ট 3 করে এইভাবে অন্যান্য অর্থাৎ সিলেবাস ধরে ধরে আমরা ক্লাস দিতে থাকব। আমাদের সকল ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকুন। মনোবিদ্যা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মনোবিদ্যা বলতে কি বুঝি, বা মনোবিদ্যার বিষয়বস্তু কি। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি মনোবিদ্যার বিষয়বস্তু আর একটি মনোবিদ্যার পদ্ধতি। প্রথম যে প্রশ্নটা আমি করলাম, অর্থাৎ মনোবিদ্যা বলতে কি বোঝায়। এখন মনোবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। এটি সাইকি এবং লগোস শব্দ থেকে আসছে। সাইকি মানে মন, আর লগোস শব্দের অর্থ হলো বিজ্ঞানসম্মত আলোচনা। তার মানে মনের বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে মনোবিদ্যা। বা খুব সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে হয় মনোবিদ্যা হলো জ্ঞানের এমন একটি শাখা যা মন নিয়ে আলোচনা করে। তাই মনোবিদ স্টাউট যখন মনোবিদ্যার সংজ্ঞা দিচ্ছেন তখন তিনি বলছেন মনোবিদ্যা বা মনোবিজ্ঞান হলো এমন এক ধরনের বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনের মধ্যে ঘটে তা নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে মনোবিদ্যা। এবং এই মনোবিদ্যা এক ধরনের পজিটিভ সায়েন্স। আমরা যেমন এথিক্স, লজিক এইগুলিকে বলি নর্মেটিভ সায়েন্স, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অপরদিকে এই মনোবিদ্যা এটি হলো পজিটিভ সায়েন্স, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। যেরকম পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পজিটিভ সায়েন্স বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সেরকম মনোবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এবার মন নিয়ে আলোচনা করবে, অর্থাৎ যে মন নিয়ে আলোচনা করে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হয়ে যায় মন কি, মন কাকে বলে। এই মন কি বা মন কাকে বলে এই উত্তর সহজে দেওয়া যায় না। অর্থাৎ দু এক কথায় এর উত্তর দেওয়া খুবই কঠিন কাজ। কেন? কারণ মন কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়। মন কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়। অর্থাৎ আমাদের বাহ্যিক প্রত্যক্ষের সাহায্যে আমরা মনকে জানতে পারি না। যেরকম ভাবে আমরা বাহ্যিক বস্তুগুলোকে জানি আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে, সেরকম ভাবে মনকে জানতে পারি না। অর্থাৎ
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা মনকে জানতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে মনকে আমরা জানবো কিভাবে? কোন পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা মনকে জানবো? তার উত্তর হচ্ছে মনকে আমরা জানি তার ক্রিয়া বা বৃত্তির মাধ্যমে। তাহলে মনকে জানা যায় দিয়ে যদি প্রশ্ন হয় আমাদের পরীক্ষায়, তাহলে তার উত্তর হচ্ছে মনকে আমরা জানবো তার ক্রিয়া বা তার বৃত্তির মাধ্যম দিয়ে। এবং প্রশ্ন হচ্ছে মনের ক্রিয়া কোনগুলো বা মনের ক্রিয়া কয়টি? এই প্রশ্নের উত্তরে আমরা আমাদেরকে মনে রাখতে হবে মনের ক্রিয়া ৩টি। অর্থাৎ মনের ক্রিয়াকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে চিন্তন ক্রিয়া বা থিংকিং, একটা হচ্ছে অনুভূতিমূলক ক্রিয়া ফিলিং, আর একটি হচ্ছে ইচ্ছামূলক ক্রিয়া বা উইলিং। অর্থাৎ মনের এই ৩ প্রকার ক্রিয়া। আর এই ৩ প্রকার ক্রিয়াকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন মনোবিদ্যা আমরা পাই। অর্থাৎ মনোবিদ্যার বিভিন্ন রকম রূপ পাই। যেরকম মনোবিদ্যা যে বিভাগটি চিন্তন বা জ্ঞান সম্পর্কে আলোচনা করে সেই মনোবিদ্যাকে আমরা জ্ঞানাত্মক মনোবিদ্যা বলি বা সাইকোলজি অফ কগনিশন বলি। মনোবিদ্যার যে বিভাগ অনুভূতি সম্পর্কে আলোচনা করে তাকে আমরা বলি অনুভূতিমূলক মনোবিদ্যা বা সাইকোলজি অফ অ্যাফেকশন। আর মনোবিদ্যার যে বিভাগ ইচ্ছা সম্পর্কে আলোচনা করে তাকে আমরা বলি ইচ্ছামূলক মনোবিদ্যা বা সাইকোলজি অফ কনেকশন। এখন ভিন্ন ভিন্ন মনোবিদ্যার মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেরকম সংবেদন বা সেন্সেশন, প্রত্যক্ষণ বা পারসেপশন, স্মৃতি এবং কল্পনা অর্থাৎ মেমোরি অ্যান্ড ইমাজিনেশন। এই সবগুলো জ্ঞানাত্মক মনোবিদ্যার বিষয়, জ্ঞানাত্মক মনোবিদ্যা বা সাইকোলজি অফ কগনিশন বিষয়। অপরদিকে বেদনা, অনুভূতি, আবেগ অর্থাৎ সেন্স, ফিলিংস, ইমোশন, ক্রোধ, ভালোবাসা, আনন্দ, বিষাদ, এগুলি মনোবিদ্যার অনুভূতিমূলক যে পাঠ অর্থাৎ অনুভূতিমূলক মনোবিদ্যার বিষয়বস্তু বা সাইকোলজি অফ অ্যাফেকশনের বিষয়বস্তু। তারপর থাকছে আমাদের ঐচ্ছিক ক্রিয়া, আমাদের অনৈচ্ছিক ক্রিয়া, আমাদের সহজাত প্রবৃত্তি বা সহজ প্রবৃত্তি, আমাদের মনোযোগ অর্থাৎ নন ভলেন্টারি অ্যাকশন, ইনস্টিংক্ট, অ্যাটেনশন। এগুলো হচ্ছে ইচ্ছামূলক মনোবিদ্যার বিষয়বস্তু, ইচ্ছামূলক মনোবিদ্যার বিষয়বস্তু অর্থাৎ সাইকোলজি অফ কনেকশন। এগুলি প্রশ্ন হতে পারে যে কোন মনোবিদ্যার কি বস্তু রয়েছে। সংবেদন কোন মনোবিদ্যার বিষয়, ইমোশন কোন মনোবিদ্যার বিষয়, মনোযোগ বা অ্যাটেনশন কোন মনোবিদ্যার বিষয়। এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই যে মনোবিদ্যা যার কথা আমরা বলছিলাম, যার বিষয়বস্তু নিয়ে কথা বলছিলাম, এখন যদি সহজে বলি যে মনোবিদ্যা কি কি নিয়ে আলোচনা করে, প্রথমেই যেটা বললাম, পূর্বে আমরা আলোচনা করলাম যে ৩টি প্রধান ক্রিয়া রয়েছে এবং ৩টি প্রধান ক্রিয়াকে কেন্দ্র করে ৩ ধরনের মনোবিদ্যা এবং তাদের নির্দিষ্ট রূপে
বিষয়বস্তু রয়েছে। এছাড়াও মনোবিদ্যা কি করবে না, মনোবিদ্যা আমাদের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করে, পার্সোনালিটি নিয়ে আলোচনা করে। এবং ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? ব্যক্তিত্ব বলতে আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের কর্মশক্তি, আমাদের ভাব, আমাদের ধারণা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে তৈরি হয় আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি। আমরা কোন ধরনের ভাবছি, আমাদের চিন্তা কোন ধরনের, আমাদের কর্মশক্তি কোন ধরনের, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয় ব্যক্তিত্ব, বা এগুলির মাধ্যম দিয়ে প্রকাশিত হয় ব্যক্তিত্বের বিকাশ বা ব্যক্তিত্বের প্রকাশ হয়। সো মনোবিদ্যা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে, অর্থাৎ মনোবিদ্যার মানুষের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করে। এছাড়া মনোবিদ্যা আলোচনা করে বুদ্ধি কাকে বলে, কি কি নিয়মে বুদ্ধির ক্রমবিকাশ হয়, বুদ্ধির সঙ্গে আচরণ এবং বৃত্তির সম্পর্ক কিরূপ, এই বিষয়গুলি, বুদ্ধির অভিক্ষা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে মনোবিদ্যা আলোচনা করে। এছাড়াও বিদ্যা আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে তার পদ্ধতি, অর্থাৎ কি অন্তর্দর্শন না পর্যবেক্ষণ না পরীক্ষণ, এগুলি। এছাড়া মনোবিদ্যার বিষয়বস্তুর মধ্যে রয়েছে দেহ এবং মনের যে নিবিড় সংযোগ, সে নিয়ে যে আলোচনা, সেটি। এছাড়া মনোবিদ্যার মধ্যে রয়েছে আলোচনা মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত দেহগত প্রক্রিয়ার, আমাদের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে আমাদের দেহগত যে প্রক্রিয়া, সেটি মনোবিদ্যার বিষয়। এছাড়া মনোবিদ্যার বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষণ কাকে বলে, শিক্ষণ সম্পর্কে বিভিন্ন মতবাদ, শিক্ষণের সূত্র কি, এগুলি। এছাড়াও মানসিক অবস্থা সম্পর্কে যে বিভিন্ন স্তর, এগুলি মনোবিদ্যার আলোচ্য বিষয়। মনের আমরা তিনটে স্তর পেয়ে থাকি, একটা চেতন স্তর, কনসিয়াস, একটা হচ্ছে অবচেতন বা সাবকনসিয়াস, তারপরে হচ্ছে নির্জ্ঞান, বা অর্থাৎ স্তরগুলো অবচেতন এবং নির্জ্ঞান, এই স্তরগুলি নিয়ে মনোবিদ্যা আলোচনা করে। এছাড়াও মনোবিদ্যা আলোচনা করে মনের অভিব্যক্তি নিয়ে। মনের অভিব্যক্তি আবার দুই ধরনের হয়ে থাকে, স্বাভাবিক অভিব্যক্তি বা নর্মাল, এবং অস্বাভাবিক অভিব্যক্তি বা অ্যাবনর্মাল। এই সকল বিষয়গুলি হচ্ছে মনোবিদ্যার বিষয়বস্তু, এগুলো আমাদের মনে রাখতে হবে। আজকের দ্বিতীয় আলোচনা যেটি মেথডস অফ সাইকোলজি, পদ্ধতি। মনোবিদ্যার পদ্ধতি, প্রধান পদ্ধতি তিনটি। অন্তর্দর্শন, সেটিকে ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি বা সাবজেক্টিভ মেথড বলা হয়। ইন্ট্রোস্পেকশন অর সাবজেক্টিভ মেথড, পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ অর্থাৎ অবজেক্টিভ। এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। তাহলে জানতে পারলাম মনোবিদ্যার তিনটি পদ্ধতি, অন্তর্দর্শন পদ্ধতি বা ব্যক্তিনিষ্ঠ, পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ, এবং পরীক্ষণ পদ্ধতি। আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথমে আসি অন্তর্দর্শন পদ্ধতি নিয়ে। অন্তর্দর্শন পদ্ধতি কে বলে? মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যক্তি নিজের মনের সাহায্যে নিজের মনকে জানে, তখনই তাকে
অন্তর্দর্শন বলে। অর্থাৎ এক প্রকার মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদের কি করতে হচ্ছে? ব্যক্তি নিজের মনের সাহায্যে নিজের মনকে জানছে। তখন এই পদ্ধতিটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি। একটু সহজে বুঝিয়ে বলার চেষ্টা করি। অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন বা সাবজেক্টিভ মেথড কি? মূলত মানসিক প্রক্রিয়া যে জ্ঞান, তার জন্য ব্যক্তি যখন নিজের মানসিক অবস্থা বা নিজের মানসিক প্রক্রিয়ার স্বরূপ, তার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে। মানসিক প্রক্রিয়ার জ্ঞান লাভের জন্য ব্যক্তি যখন নিজের মানসিক অবস্থার, নিজের প্রক্রিয়ার স্বরূপ, মানসিক যে প্রক্রিয়া এবং ওই মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতি নিয়ে সে যখন পর্যবেক্ষণ করে, তখন তাকে আমরা বলি অন্তর্দর্শন। এই পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষ তার নিজের মনে কি ঘটছে তা সরাসরি ভাবে জানতে পারে, বা বলা যেতে পারে এক প্রকার অন্তঃপ্রত্যক্ষণ, অন্তঃপ্রত্যক্ষণ বলা যায়। বাট আমাদেরকে যে কোনো অন্তঃপ্রত্যক্ষণই কিন্তু অন্তর্দর্শন নয়। অন্তর্দর্শন মানে অন্তঃপ্রত্যক্ষণ, কিন্তু যে কোনো অন্তঃপ্রত্যক্ষণই অন্তর্দর্শন নয়। যেমন কোনো ব্যক্তি নিজের জীবনের সুখ দুঃখের কথা চিন্তা করে, তখন তাকে অন্তঃপ্রত্যক্ষণ বলা হলেও তাকে অন্তর্দর্শন বলা যাবে না। আমি আমার সুখ নিয়ে ভাবছি, আমি আমার দুঃখ নিয়ে ভাবছি, এটা অন্তঃপ্রত্যক্ষণ, কিন্তু এটা অন্তর্দর্শন না। বা কোনো ব্যক্তি সকালবেলায় যে জল খাবার খেলো, সেটা সে স্মরণ করছে, যে খাবারটা খেয়েছে, এটা অন্তঃপ্রত্যক্ষণ, কিন্তু অন্তর্দর্শন না। অর্থাৎ ওই স্মরণ করতে গিয়ে তার কাছে ওই যে সকালের খাবারের যে প্রতিরূপগুলো বা ওই প্রতিচ্ছবিগুলো, ইমেজগুলো ভেসে আসলো, এগুলো কিন্তু অন্তঃপ্রত্যক্ষণ। অর্থাৎ তখনও কিন্তু মন অন্তর্মুখ হয়, কিন্তু এই প্রত্যক্ষণকে কিন্তু অন্তর্দর্শন বলা যাবে না। তাই বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যক্তি নিজের মনের সাহায্যে নিজের মনকে জানতে চায় বা জানে, তখনই তাকে বলা হয় অন্তর্দর্শন। খুব সহজে মনোবিদ স্টাউট এ বিষয়ে বলছেন যে মনোবিদ্যা অন্তর্দর্শন কি? অন্তর্দর্শন হলো নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া। নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া। To introspect is to act to one's own experience. To introspect is to attend to one's own experience. নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া, এটাই হচ্ছে অন্তর্দর্শন। কোনো অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি না। অন্তর্দর্শন ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি, অর্থাৎ সাবজেক্টিভ পদ্ধতি। এবং এই অন্তর্দর্শন মনোবিদ্যার নিজস্ব পদ্ধতি। অন্তর্দর্শন মনোবিদ্যার নিজস্ব পদ্ধতি। তবে এই অন্তর্দর্শন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। যেমন মনোবিদ কোঁত, উনি বলছেন যে অন্তর্দর্শন সম্ভব নয়। কেন অন্তর্দর্শন সম্ভব নয়? বলছে এই পদ্ধতির সময়ই, ওনার বক্তব্য হচ্ছে যে এই পদ্ধতির সময় মন বিভক্ত হয়ে যায়, ভেঙে যায়, দুই দিকে চলে যায়। সে একই সঙ্গে দ্রষ্টা এবং একই সঙ্গে দ্রষ্টব্য হয়ে যায়। অর্থাৎ মন একসাথে দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। কিন্তু একই মনের পক্ষে নিজেকে দুই ভাবে বিভক্ত করা কিভাবে সম্ভব? এটা তো পসিবল না।
বলছে দ্য থিঙ্কিং ইন্ডিভিজুয়াল ক্যান নট ডিভাইডেড হিমসেলফ ইন্টু টু, নিজেকে ডিভাইড করতে পারে না দুটো রূপে, অফ হুইচ দ্য অন রিফ্লেক্টস while the other sees its সে নিজেকে দুই ভাগে বিভক্ত করতে পারে না, সম্ভব না। তাই মনোবিদ কোড কি করেনি না অন্তর্দর্শনকে স্বীকার করেনি, উনি বলছেন সম্ভব না। সেই জন্য বলা হচ্ছে যে মনোবিদ্যা অন্তর্দর্শন কি না, বলা হচ্ছে অন্তর্দর্শন মূলত গত বিষয়ের দর্শন, যেটা গত হয়ে গেছে বা অতীতের দর্শন। ইন্ট্রোস্পেকশন ইজ অনলি রেট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন ইজ অনলি রেট্রোস্পেকশন। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। মনোবিদ্যার কোন পদ্ধতিকে বলা হয়ে থাকে? রেট্রোস্পেকশন, অতীত দর্শন। এছাড়াও ওয়াটসন তিনি বলছেন অন্তর্দর্শন পদ্ধতি অবৈজ্ঞানিক এবং অনির্ভরযোগ্য। কেন? কারণ অন্তর্দর্শন পদ্ধতি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ, আর যা ব্যক্তিনিষ্ঠ আর কোন সিদ্ধান্ত কখনোই সার্বিক হতে পারে না, সুনিশ্চিত হতে পারে না। সেই জন্য তিনি অন্তর্দর্শন পদ্ধতিকে মানছেন না, উনি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ পদ্ধতিকে বলছেন যে এগুলি মনোবিদ্যার যথার্থ পদ্ধতি হিসেবে দেখা যেতে পারে। এরপরের যে মনোবিদ্যার পদ্ধতি সেটা হচ্ছে পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি, অর্থাৎ ইন্সপেকশন অর অবজেক্টিভ মেথড, ইন্সপেকশন অর অবজেক্টিভ মেথড বা পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি। পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি কাকে বলে? অপর ব্যক্তির মনের দেহগত বা অন্য প্রকারের বহিঃপ্রকাশ লক্ষ্য করে তার মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা হয় যে পদ্ধতির মাধ্যম দিয়ে, তাকে আমরা বলি পর্যবেক্ষণ পদ্ধতি। অর্থাৎ পর্যবেক্ষণ কি করা হবে না, আমার বহিঃপ্রকাশ দেখা হবে, আমার বাহ্যিক যে প্রকাশ সেই প্রকাশ দেখে আমার সম্পর্কে সিদ্ধান্ত করা হবে, এরূপ একটি পদ্ধতি। অর্থাৎ পর্যবেক্ষণ মানসিক প্রক্রিয়ার প্রত্যক্ষ জ্ঞান বোঝায় না, বরং এটা বোঝায় পরোক্ষ বা অনুমানিক জ্ঞান। পর্যবেক্ষণ এক প্রকার পরোক্ষ বা অনুমানিক জ্ঞানকে বোঝায়, এটা সরাসরি না, কারো মাধ্যম দিয়ে আমরা কিন্তু কি করছি না কোনো একটা বিষয় সিদ্ধান্ত করছি। এবং এই পদ্ধতিতে আমরা কি করতে পারি না অপরের মন সম্পর্কে জানতে পারি, তার বহিঃপ্রকাশের মাধ্যম দিয়ে অপরের মন সম্পর্কে জানতে পারি। আমরা সহজে কিন্তু অন্তর্দর্শন পদ্ধতি দিয়ে এটা পারি না অন্যের মন সম্পর্কে জানতে। আমরা তখন কার সাহায্য নিতে হয়? পর্যবেক্ষণ পদ্ধতি। অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে আমরা কি করতে পারি? অপরের মন সম্পর্কে জানতে পারি, অপরের মন সম্পর্কে জানতে পারি। যদি এই পর্যবেক্ষণ পদ্ধতির সমস্যাও রয়েছে, ত্রুটিও রয়েছে, কারণ অনেক সময় আমরা কিন্তু কারো ব্যবহার দেখে, কারো আচরণ দেখে, কারো বহিঃপ্রকাশ দেখে তার সম্পর্কে সিদ্ধান্ত করে দেখা গেল ভুল। আর সে হয়তো কোনো নাটক করছে, সে হয়তো মিথ্যা আচরণ করছে, হতেই পারে। সেই জন্য পর্যবেক্ষণ লব্ধ মানসিক প্রক্রিয়ার যে জ্ঞান তা অনেক সময় ভ্রান্ত হতে পারে, কারণ বাহ্যিক আচরণ বা দেহগত যে বহিঃপ্রকাশ লক্ষ্য করে কিন্তু অপর ব্যক্তির যে মন সম্পর্কে আমরা অনুমান করছি বা সিদ্ধান্ত করছি তা অনেক সময় কি হতে পারে? আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। এরপরে আরেকটি পদ্ধতি রয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠে যায় যে মনোবিদ্যার যথার্থ পদ্ধতি কোনটি? অন্তর্দর্শন এবং পর্যবেক্ষণ, এই দুটি পদ্ধতি কি যথার্থ না কোনো একটি?
এখানে বলে রাখি যে মনোবিদ্যার এই অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন এবং পর্যবেক্ষণ বা অবজারভেশন কোন পদ্ধতিকে এককভাবে মনোবিদ্যার যথার্থ পদ্ধতি বলা যায় না। কারণ কোন একটা পদ্ধতি দিয়ে আমরা কিন্তু একটা সুনিশ্চিত বিষয় উপস্থাপন করতে পারবো না। তাহলে মনোবিদ্যার যথার্থ পদ্ধতি কি না, বলা হচ্ছে অন্তর্দর্শন এবং পর্যবেক্ষণের মিলিত পদ্ধতি হচ্ছে মনোবিদ্যার যথার্থ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি কি, কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোন মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি তাকে আমরা বলি পরীক্ষণ পদ্ধতি, তাকে আমরা বলে থাকি পরীক্ষণ পদ্ধতি। অর্থাৎ একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, কোন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা কি করছি, একটা সৃষ্টি করছি যার ফলে কি করতে পারি, আমরা কোন একটি মানসিক অবস্থাকে জানতে পারি, অর্থাৎ মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করতে পারি। এর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। অর্থাৎ পরীক্ষণ পদ্ধতিতে সবসময় মাথায় রাখতে সৃষ্টি হবে, একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি হবে। যেমন এই হচ্ছে আজকের আমাদের বিষয়, যেটি আমরা আলোচনা করলাম, মনোবিদ্যার বিষয়বস্তু কি, তার পদ্ধতিগুলি কি এবং মনোবিদ্যার যথার্থ পদ্ধতি কি, অন্তর্দর্শন পদ্ধতি কি এবং অন্তর্দর্শন পদ্ধতির সুবিধাগুলো কি কি। আশা করছি আমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। এইরূপ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা ভবিষ্যতে আরো এইরূপ মনোবিদ্যার উপর ক্লাস দিতে থাকবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।